খুব বাজেভাবে আমরা ফেঁসে গেছি। আমাদের ফ্রাইডে দম ছেড়ে দিয়েছে। But ready to race. এই যে পাহাড়গুলো দেখছেন, হাজার বছর ধরে এই পাহাড়গুলো কিন্তু এখানেই আছে। হয়তো আগামী হাজার বছর এরা এখানেই থাকবে। আর এদের সাথে যদি দেখা করতে হয়, তাহলে আমাদেরকে কিন্তু আসতে হবে। তবে আমাদের মানুষের মধ্যে একটা জিনিস কিন্তু বেশ ভালো, যে আমরা স্বপ্ন তো দেখি, কিন্তু আমরা এটা জানি না যে কখন সেই স্বপ্নে থামতে হয় আর কখন এগোতে হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর লাইভ পডকাস্ট নবসিস। তো আমাদের পডকাস্ট শুরু হয়ে গেছে এবং আমার সামনে বসে আছে একজন কন্টেন্ট ক্রিয়েটার, ফটো ব্লগার এবং থটল ইয়ার লাইফের অর্পণ দা। ওয়েলকাম দাদা অন টিআইএসএস। নমস্কার। তোমার এই রাইডিং এর জার্নিটা কিভাবে শুরু হলো? তো শুরু হয়েছে তখন লকডাউনের টাইম। এবার লকডাউনে যেটা সবাই করেছে, ফোন নিয়ে সময় কাটিয়েছে, খানিকটা আমারও সেরকম। তখন বসে বসে দেখতাম যে সবাই এরকম ভাবে কন্টেন্ট বানায়, অনেক মোটো ব্লগারের ভিডিও দেখতাম। তো তোমার এই মোটো ব্লগিং এর জার্নিতে এটা কি তোমার প্রফেশন না প্যাশন? এখন ব্যাপারটা আস্তে আস্তে প্রফেশন হয়েছে কিছুটা, কিন্তু শুরুটা প্যাশনই ছিল। তোমাকে যদি কোনো একজন নতুন রাইডার জিজ্ঞেস করে যে কেন রাইড করবো, তোমার অনেস্ট অ্যান্সার কি হবে? দেখো, আমার কাছে এই প্রশ্নটা অনেকবার এসছে, রাইড কেন করো। তো ব্যাপারটা খানিকটা ওই রকম। আমার যদি কেউ বলে যে কেন রাইড করবো, তার উত্তরটা, আর কেউ যদি আমাকে জিজ্ঞাসা করো তুমি কেন রাইডে বেরো, একই। বাইক রাইডিং শুধুমাত্র যে বাইকে বসে পড়লাম, হেলমেট গলিয়ে নিলাম, বেরিয়ে পড়লাম, এটা নয়। তো কোথাও না কোথাও বাইক নিয়ে যদি বেরোনো যায়, একটু সময় করে, একটু টাকা পয়সা জোগাড় করে, তাহলে নিজেকে খুঁজে পাওয়া যায়। প্রত্যেক মানুষের জীবন আলাদা। কারোর রাস্তা স্মুথ, আবার কারোটা পুরো স্ট্রাগলে ভরা। বাট প্যাশন আর পারপাস যখন একসাথে চলে আসে, তখন ডেস্টিনেশন হয়ে ওঠে আরও এক্সট্রাঅর্ডিনারি। আজকের এই বিশেষ কোলাবরেশন পডকাস্টে অবশেষের সাথে রয়েছে থটল ইওর লাইফ, একজন কন্টেন্ট ক্রিয়েটর, রাইডার এবং ড্রিম চেজার, যে নিজের জার্নি দিয়ে অনেক মানুষকে ইন্সপায়ার করেছে। আজকের এই বিশেষ পডকাস্ট এপিসোডে রয়েছে কিছু রিয়েল লাইফ জার্নি, লাইফের গোলস, ফিউচার এবং বাস্তবের কিছু কঠিন সত্যি। So get ready for a conversation filled with passion, reality, and pure vibes, because this is Orpon Singorai on TISS. তো আজকে আমাদের সামনে বসে আছে একজন মোটো ব্লগার, একজন কন্টেন্ট ক্রিয়েটার, যার এটা কিছুটা হলেও প্যাশন, কিছুটা হলেও ভালো লাগা। তো আমরা অনেকেই চাই এই প্রফেশনে আসতে। তো এই প্রফেশনের ভালো দিক, খারাপ দিক, কিভাবে আসা যায়, আসার পর কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, কি কি এক্সপিরিয়েন্স হয়, সেই সব নিয়ে আজকে আমরা আলোচনা করবো এই পডকাস্টে। তো দাদা কেমন আছো? ভালো আছে, তোমার এই জার্নি কেমন চলছে? চলছে। এবার তুমি বলো, এই জার্নিটা তুমি কিভাবে স্টার্ট করলে? শুরুটা হয়েছিল লকডাউনের পর, 2021 সাল। তখন সবে সবে আমরা সবাই দেখছি যে মোটো ব্লগিং জিনিসটা কি। কারণ তার আগে সত্যি বলতে সেরকম ভাবে সময় হয়নি। আহ একটুখানি অফ দ্য টপিক যাচ্ছি। যেহেতু এইচএস এর পর, মানে এইচএস পরীক্ষার লাস্ট যেটা আমার পরীক্ষা ছিল, কম্পিউটার অ্যাপ্লিকেশন, সেই পরীক্ষা দিয়ে আমি চলে গেছিলাম ক্ল্যাটের জন্য প্রিপারেশন নিতে। তারপর ক্ল্যাটের পরীক্ষা দিলাম, তারপর গিয়ে ভর্তি হলাম এলএলবি তে এন্ট্রান্স দিয়ে। তো দেখতে দেখতে 5টা বছর কেটে গেল। 5টা বছর কেটে যাওয়ার পর তখন বাই ডিগ্রি আমি লয়ার। শুরু হলো প্র্যাকটিস লাইফ। তো প্র্যাকটিসে যেতাম। তোমার প্র্যাকটিস লাইফ কোথায় শুরু হয়? আমার চলছিল হচ্ছে হাইকোর্টে। হাইকোর্টে যেতাম। এবার ওখানে তখন আমার একটা বছর আমি গেছি প্র্যাকটিসে। তো সেখানে কোথাও না কোথাও গিয়ে মন বসছিল না সত্যি বলতে। কারণ যেটা আমরা সিনেমা সিরিয়ালে দেখি, যে কালো কোট পরে নিয়ে অবজেকশন মাই লর্ড বলা হয়, বাস্তব জীবনটা অনেকটা আলাদা। সেখানে কোর্টেতে অনেকেই যায়, এবং সবাই যে সেইভাবে প্রতিস্থাপিত হতে পারে জীবনে, সেটা নয়। যাই হোক,
আমার ভালো লাগা খারাপ লাগাটার সাথে আমি সব একটা মেলাবো না, কখনোই নয়। তো কোথাও না কোথাও আমার মনে হলো যে একটা এমন কিছু করি লাইফে যেখান থেকে আমার একটা আর্নিং আসবে। তো আমি কিছু জবের জন্য ট্রাই করলাম এবং সেগুলো সেখানে কি তোমার এলএলবি রিলেটেড না আলাদা? আলাদা, ফিল্ডটাই পুরো ডিফারেন্ট। তো সে সমস্ত করে একটা জব শুরুও করেছিলাম। তো এই সমস্ত কিছু মাঝখানে চলে এলো লকডাউন, করোনার পিরিয়ড। তো এমন একটা সিচুয়েশন তৈরি হলো যেখানে ঘর থেকে বেরোনো যাচ্ছে না। তো ২ বছর ফোন নিয়েই কাটলো। সবারই কম বেশি। যারা ভিডিও দেখছে তাদের কথা আমি বলব। তো এই যে সময়টা ফোন নিয়ে আমরা কাটালাম, সেখানে বিভিন্ন মানুষজনের ভিডিও আমাদের সামনে আসতো। এবার অনেকেরই পছন্দের বিভিন্ন জিনিসপত্র তারা খুঁজে নিয়েছে। কেউ রান্নার চ্যানেল দেখেছে, কেউ গান বাজনা শুনেছে, শিখেছে। তো আমার কোথাও না কোথাও গিয়ে ওই টাইমটাতে এই মোটো ব্লগিং বা বাইক নিয়ে ঘুরতে যাওয়া এবং সামনে যা কিছু আমরা দেখতে পাচ্ছি সেটাকে ক্যামেরার মাধ্যমে সবার সামনে প্রেজেন্ট করা, এই ব্যাপারটা খুব মনে ধরে গেল। এবার এমন নয় যে এর আগে আমি ঘুরতে যাইনি। ছোট থেকে প্রচুর ঘুরতে গেছি। তো আমার মনে হলো যে আমার তো একটা বাইক আছে এবং আমি লকডাউনের আগেও বেরিয়েছি। তো ব্যাপারটাকে যদি ভিডিও করে আমিও ছাড়ি তো কেমন হয়? তখন আমি সত্যিই জানতাম না যে ওখান থেকে পয়সা আসে। আমি জানতাম যে একটা সার্টেন টাইম পর প্লে বাটন আসে। আচ্ছা। হুম। তো আমার ওটা টার্গেট ছিল যে ওই বাটনটা একদিন লাগবে, আমার দেয়ালে বাড়িতে ঝুলবে। এই চিন্তা ভাবনা করে আমি এগোলাম। এবং সত্যি বলতে শুরুতে আমি জানতাম যে YouTube এমন একটা জায়গা যেখানে ফোন দিয়ে বা কোনো ভিডিও ওটা আপলোড করে রাখলে ওখানে ফ্রিতে রাখা যায়। তো এরকম চিন্তা ভাবনা করে আমি একটা ছোট ক্যামেরা কিনেছিলাম। তো ওটা হচ্ছে ৳১১,০০০ দাম। তার আগেই যে বললাম যে আমরা বাড়ি থেকেও ঘুরতে-টুরতে যেতাম। তো সে সমস্ত কারণের জন্য বাড়িতে একটা ক্যামেরা কেনা হয়েছিল। Nikon D5200। তো ওটা তখন ভালোই দাম পড়েছিল নতুন। প্রায় ৳৪০,০০০ মতন দাম নিয়েছিল। তো তারপর গিয়ে একটা যখন ছোট ক্যামেরা কিনলাম ৳১১,০০০ দিয়ে, বাড়িতে ওটা লুকিয়ে রেখেছিলাম। দেখাইনি। তো যখন ১ মাস পর মা টেবিল গোছাতে গিয়ে দেখতে পায় ক্যামেরাটা। জিজ্ঞাসা করে, "এটা কি?" আমি বললাম, "এটা ক্যামেরা।" বলছে, "এটা এইটুকু ক্যামেরা কি কাজে লাগে?" বলছে, "তো একটা ক্যামেরা।" "কত দাম এটা?" তখন আমি জিনিসগুলো বললাম যে এরকম ব্যাপার। তো সেদিন খুব ঝাড় খেয়েছিলাম সত্যি বলতে যে কি দরকার এরকম ফালতু একটা খরচা। কোথাও না কোথাও গিয়ে ওই ক্যামেরাটাই মনের মধ্যে তৈরি করে যে হ্যাঁ, ব্যাপারটা নিয়ে এগোনো যেতেই পারে। তখন আমি YouTube এ ভিডিও বা কিছু বানাই। ওই ক্যামেরাটা কেনাটাই সার। বাড়ির ড্রয়ারেই পড়েছিল। এবার আস্তে, আস্তে যা হয় আরকি। আপগ্রেড না করলে এই লাইনে কিছুই হয় না। একটা সময় পর গিয়ে মনে হলো যে একটা GoPro ইনভেস্ট করা যায়। কারণ আমি যাদের সঙ্গে ঘুরতাম তাদের দেখতাম যে রয়েছে। আচ্ছা, তুমি যখন ফার্স্ট জার্নিটা স্টার্ট করে মোটো ব্লগিং এ, তখন কজন যেত তোমার সাথে, না তুমি একাই এক্সপ্লোর করতে? দেখো আমি সেভাবে বলতে চেনা জানা যে সমস্ত বন্ধু-বান্ধবরা ছিল তাদের সঙ্গে বেরোতাম টুকটাক। এবার অনেক সময় কিছু চেনা জানা মানুষ থাকতো যারা কিনা ইউটিউবার সেই সময়কার। আচ্ছা। আমি বলছি লকডাউনের পরের সময়কার কথা। এবং তারা লকডাউনের আগে থেকেই ব্লগ বানায় বা ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর তারা সেই সময় দাঁড়িয়ে। এবার তার মধ্যে একজনের নাম না নিলেই নয়, রাকেশ ব্যানার্জী। তো রাকেশ দা আমাকে শিখিয়েছিল যে এইভাবে ভিডিও করতে হয়। এটা হচ্ছে অ্যাঙ্গেল। এতটুকু বাইকের দেখাতে হয়, বাকিটা রাস্তা রাখতে হয়। তো কোথাও না কোথাও আমার মানে গুরুদেব বলতে পারো। কারণ YouTube এ দেখা কিভাবে ভিডিও হচ্ছে আর সামনাসামনি একজনের থেকে শেখা যে এইভাবে ভিডিও করতে হয়, দুটোর মধ্যে তফাৎ আছে। দুটো পুরো আলাদা। তো কিছুটা হলেও আমাকে হাতে ধরে সে শিখিয়ে দিয়েছিল। তোমার ফার্স্ট জার্নি কোথা থেকে স্টার্ট হয়েছে? আমি ১ম বেরিয়েছিলাম বাইক নিয়ে পুরী, কলকাতা টু পুরী। এবং তখন অত বিশেষ মানে আমি বলতে পারি যে পারতাম না। আমার সঙ্গে আমার একটা বন্ধু গেছিল এবং ওকে পেছনে বসিয়ে নিয়ে গেছিলাম পালসার নিয়ে, পালসার 150। আর সেবার আমি ভুবনেশ্বরে ছিলাম। মানে এখন যেমন বেরোলে ডাইরেক্ট পুরী পৌঁছে যাই, তখন ভুবনেশ্বরে রয়ে গেছিলাম। পরের দিন আবার ওখান থেকে পুরী গেছিলাম। আচ্ছা, যখন তুমি জার্নিটা স্টার্ট করো, তা ফ্যামিলি থেকে কি বলতো? মানে তারা কতটা সাপোর্ট করতো, কতটা ভয় থাকতো? বাঙালি পরিবার, বুঝতেই পারছো। তো সেখানে শুরুতেই যে কথাটা আসে, "বাইকে কেন? ট্রেনে করে দেওয়া যায়। এত লোক যাচ্ছে। বাসে চড়ি যা। বাইকে কেন?" তো এটা তো ছিল। এখন পাল্টে গেছে কথাটা।
আচ্ছা ধরো একটা ব্যক্তি, এই ধরনের ব্লগারও আছে যারা প্লেনলি মানে তোমার ঘোরে, ব্লগিং করে, আর একটা হচ্ছে তোমার মোটর ব্লগিং। হুম। ধরো আমি এখান থেকে পুরী যাচ্ছি, আমি অন্য কিছু করে যাচ্ছি, তুমি বাইকে যাচ্ছ, কিন্তু দুজনে ব্লগিং করছে। তোমার অ্যাকর্ডিং কোনটা করা তার বেশি ভালো, নাকি দেখো, এটা পুরোটাই তার ইন্টারেস্টের উপর নির্ভর করছে? এটা তো অবশ্যই, মানে আমি কিভাবে আমার ভিডিওটাকে প্রেজেন্ট করব সেটা মানে একান্ত ব্যক্তিগত আমার ব্যাপার, যেটা আমার মনে হয়। এবার আমি এমন নয় যে সবসময় বাইকে ভিডিও করেছি, কিছু কিছু জার্নি আমি ট্রেনেও করেছি, তো সেখানে আমি ভিডিও করেছি। আচ্ছা, এবার যদি ধরো আমি কমফোর্ট জোনের কথা বলি বা সেফটির কথা বলি পার্টিকুলার, তাহলে কোনটা তোমার মনে হয় যে না আমি যদি এইটা করি তাহলে আমার রিস্কটা কম থাকবে, আমি কিছুটা হলেও সেফ থাকবো? কারণ দেখো এখন ট্রেনেও অ্যাক্সিডেন্ট হয়, হুম। বাইকেও অনেক প্রবলেম আসতে পারে। তো দুটো দিক থেকে তোমার মনে হয় যে কোনটাতে কিছুটা হলেও সেফ জার্নি? তো সেইভাবে বলতে গেলে বাইকে কখনোই সেফ নয়, এটা আমি তো মনে করি। একটা কথা আছে বাংলায়, দু চাকা শয়তানের বাসা, অনেকেই বলে। তো সেখানে এটা পুরোটাই ব্যালেন্সের খেলা। মানে আমাদের জীবনটাও যেমন ব্যালেন্সে চলে, ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে, তো বাইকটাও সেরকম। একটু যদি ডিসব্যালেন্স হয়ে যায়, তো সেটা খুবই সাংঘাতিক হয়ে যাবে। এখানে কোনো সেকেন্ড থট, সেকেন্ড অপশনে কিছু নেই। অপশন বি বলে কিছু নেই। সবটাই হয় ইস্পার নয় উস্পার। তার মধ্যেও ওই যে আমরা অনেক সময় ইনস্টাগ্রামে দেখি না, যে তুমি যদি বাইক নিয়ে বেরো আর তুমি যদি গাড়িতে বেরো, তোমাদের তফাৎ আছে। গাড়িতে বেরোনো মানে হচ্ছে তুমি সিনেমা দেখছো, আর বাইক মানে তুমি সিনেমায় রয়েছো, তুমি মেন ক্যারেক্টার। তো সেফটি তো সেভাবে বলতে গেলে তুমি যেটা তুমি বললে যে ট্রেনেও অ্যাক্সিডেন্ট হয়, তো অনেক সময় অনেকে বলে যে বাইক নিয়ে বেরোচ্ছিস, কোথাও যদি কিছু হয়ে যায়। এই কোথাও কিছু হয়ে যায় এর উত্তর অনেক কিছু বলে যায়। আজকে ঘরে বসে থেকে ঘুমিয়েও মানুষ মারা যায় স্ট্রোক হয়ে। বাড়ির গ্যাস সিলিন্ডারটাও ফেটে যেতে পারে। হ্যাঁ, বাইকে অবভিয়াসলি রিস্ক রয়েছে, কিন্তু এগুলোও তো রিস্ক। যখন তোমার একদম ট্রিপে বেরো সবাই মিলে, কতজন মেম্বার থাকে তাও? ডিপেন্ড করে আমাদের মর্নিং রাইড যখন আমরা করি, তখন সেখানে ধরো 40 জন হয় এরকম। তো মানে আমরা সবচেয়ে বেশি 82 জনকে নিয়েও রাইড করেছি। এবার ধরো এই যে টোটাল সিস্টেমটা, কতজন মানুষ যাচ্ছে, তাদের অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে, এইটা হ্যান্ডেল তোমরা কতজন করো? আমাদের টিমে এখন 6 জন রয়েছে। ইন ফিউচার আমরা আরো এই বড় 6 জন করবো। কি তোমার ইউটিউবের মেম্বার, না তারা পুরো আলাদা? হ্যাঁ, কিছু জন রয়েছে যারা আমার ছোটবেলার বন্ধু, আর বেশিরভাগই আমার ইউটিউব ফ্যামিলি থেকে এসছে। আচ্ছা, তোমার ইউটিউব চ্যানেলের নাম থটল ইওর লাইফ, এটার সাথে কি তোমার পার্সোনাল কোনো কানেকশন আছে? মানে হ্যাঁ, নামের সেভাবে। যেটাকে, নামের যে বিশেষত্ব যেটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেভাবে বলতে গেলে, দেখো শুরুতে আমি ভাবিনি আমি ইউটিউবার হব বা ইউটিউবে ভিডিও আপলোড করব। তো যেটা ভেবেছিলাম যে ইউটিউবে ভিডিওগুলোকে রাখা যায় ফ্রিতে। আমি এত ভিডিও বানাচ্ছি, সেগুলো তো কোথাও রাখতে হবে, কত হার্ড ডিস্ক রাখবো। তো সেইভাবে ব্যাপারটা শুরু হয়েছিল। এবং আমার এই ইউটিউবের যে নামটা, চ্যানেলের নামটা, এই নামটার আগে আমি ওটা ইনস্টাগ্রামে দিয়েছিলাম। আচ্ছা, আমার ইনস্টা আইডিটাও এই সেম। তো এবার তখন কি ইউটিউবের নাম আলাদা ছিল কিছু? ইউটিউবে তখন ছিল না আমার অ্যাকাউন্ট, আচ্ছা, আগে ইনস্টাগ্রাম, ওখান ইনস্টাগ্রামের থেকে পর থেকে তারপরে ইউটিউব। তারপর ইউটিউব। বর্তমানে দাঁড়িয়ে তোমার কোনটাতে, মানে তুমি কোনটাতে এগোচ্ছ বেশি পপুলারিটির দিক থেকে? চেষ্টা তো করছি ইউটিউবেই, অবশ্যই। আচ্ছা, এবার ইনস্টাগ্রামে রিচটা বেশি হয়, সেটা আলাদা ব্যাপার। যখন ধরো তুমি কন্টেন্ট বানাচ্ছ, হুম। যে ধরো তোমার যে ডেইলি জার্নি গুলো আছে, তা তুমি কি এরকম কোনো টার্গেট রাখো যে এই মাসে আমি এতগুলো ভিডিও পোস্ট করবো বা এতগুলো রিলস পোস্ট করবো, বা তোমার এই জার্নি চলাকালীন তুমি সেগুলোকে হ্যান্ডেল করো কিভাবে? চেষ্টা তো করি যে অন দা গো ভিডিও আপলোড করার, এডিট করার। এবার যেহেতু বাইরে বেরিয়ে পড়লে, তখন আমি এডিটার, আমি অ্যাক্টার, আমি প্রডিউসার, আমি সব। তো কোথাও না কোথাও গিয়ে সব ব্যাপারটাকে ম্যানেজ করে ভিডিও আপলোড করাটা একটু টাইম টেকিং হয়ে যায়। এবার কখনো কখনো লম্বা লম্বা গ্যাপ পড়ে যায়, যেটা হয় আর কি। মানে ধরো 2 সপ্তাহ এরকমও গ্যাপ পড়ে যায় অনেক সময়। এবার চেষ্টা করি 2 দিন ছাড়া ছাড়া ভিডিও দিয়ে দেওয়ার। আচ্ছা, আর যেগুলো তোমার ধরো লং জার্নি করছে? তখন তখন ইনস্টাগ্রামটা কারেন্ট থাকে। মানে ওখানে বলতে পারো যে আমি যদি দার্জিলিং এ বসে মোমো খাচ্ছি দেখাই, তো তখন আমি হয়তো দার্জিলিং থেকে নেমে এসেছি, এমন না যে বাড়ি চলে এসেছি। বাট মানে ইউটিউবে ইনস্টাগ্রামটা টাইম কিছুটা লাগে। হলেও আপডেট থাকে। হ্যাঁ,
আচ্ছা, যখন তুমি এই লং জার্নি করো বা শর্ট জার্নি করো, সেফটি পারপাসে কি কি ইউজ করো? মানে যেগুলো হচ্ছে ম্যান্ডেটরি। হেলমেট তো মাস্ট, এবং হেলমেট কিছু ক্রাইটেরিয়া রয়েছে আমার কাছে। শুরুতে হয়তো আমি ১৭০০ টাকার হেলমেট দিয়ে শুরু করেছিলাম। এবার এখন সেটা অবভিয়াসলি বেড়েছে। তখন অতটা বুঝতাম না যে হেলমেটে কি কি লাগে বা কি কি দেখতে হয় একটা হেলমেট কেনার সময়। এই যেমন ধরো আইএসআই সার্টিফিকেশন তো মাস্ট ইন্ডিয়াতে। এবার এটা ছাড়াও আরো কিছু জিনিস রয়েছে, যেমন ইসিআই রয়েছে, আরো অনেক কিছু রয়েছে। সেই সমস্তগুলো দেখে হেলমেট কেনাটা জরুরি। এবার এখানে একটা ক্যাচ আছে। আমরা অনেক সময় কি ভাবি, পুলিশের চালানের হাত থেকে বাঁচার জন্য আমরা হেলমেট পরি। নর্মাল হেলমেট পরে নিলে হবে। হ্যাঁ, মাথাটা ঢাকা থাকলেই হলো। বেল্ট অনেক সময় আটকায় না অনেকে। হুম। কিন্তু আমার মনে হয় যে ওটা ফ্যাক্ট নয়। আমাদের যেটা মেইন দেখার দরকার সেটা হচ্ছে আমাদের মাথাটা কতটা দামি। মানে আমাদের যে মাথা, এটা লাখ টাকারও উপর দাম। তো সেখানে একটা ৳২,০০০ হেলমেট অত বিশেষ কার্যকরী নয়। তো হেলমেট তো অবশ্যই দরকার। এবার হেলমেটের সাথে, সাথে আসছে হচ্ছে একটা ভালো গ্লাভস, একটা ভালো রাইডিং জ্যাকেট, একটা প্যান্ট, একটা বুট। যেগুলো একটা মানুষকে শুধুমাত্র ওই সাজগোজ বা বেশভূষার দিক থেকে রাইডার নয়, তাকে সেফটির দিক থেকে রাইডার করে তোলে। তো সমস্তটাই দরকার। আচ্ছা, যখন ধরো তুমি ইনিশিয়ালি স্টার্ট করলে, তখন এই যে ভ্যারিয়েশন গুলো বলে যে আমি হেলমেটের কথা দিয়ে আসি, তখন তুমি হেলমেট হিসেবে কি ওই একদমই ওই ওই বাজেটেরই শুরু করেছিলে, না প্রথমে হাই বাজেট চলে গেছিলে? না, আমি শুরুতে আমি যেটা ছিলাম ৳১৭০০ স্টার্টস করতাম। আচ্ছা। আজকে সেটা দামটা বেড়েছে। সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, এবার এই দুটোর মধ্যে তুমি কম্পোজিশনে কি পার্থক্য দেখছো? দেখো সেইভাবে দেখতে গেলে তফাৎ তো অনেক রয়েছে। একটা ৳১৭০০ জিনিস আর একটা ৳৭,০০০ জিনিসে অনেক তফাৎ রয়েছে। এবার বাজারে অনেক রকমের হেলমেট পাওয়া যায়। মানে আমি ৳১,৫,০০০ হেলমেট দেখেছি। তার মানে এই নয় যে তাতে সোনা হিরে বসানো রয়েছে, তা না। সেফটির দিক থেকে বা তার মেটেরিয়াল এর দিক থেকে কিছু হেলমেট রয়েছে যেগুলো কিনা কার্বন ফাইবার দিয়ে তৈরি হয়। ওগুলো মোটামুটি ৳৪০,০০০ দাম হয়। এবার এখন আমি যেটা দেখি যে হেলমেটে প্রপার ভেন্টিলেশন আছে কিনা, যাতে আমার দম নিতে কষ্ট হচ্ছে কিনা। নেক্সট হচ্ছে গিয়ে হেলমেটের ওয়েট ডিস্ট্রিবিউশন। বাজারে প্রিমিয়াম হেলমেট অনেক রয়েছে। কিন্তু সব হেলমেটের ওয়েট ডিস্ট্রিবিউশন সমান নয়। তো শুরুতে আমি এক জোড়া হেলমেট পরতাম। সেই হেলমেটটা কি ছিল, ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো ছিল না। ৳৪,০০০ দাম আছে। কিন্তু ৫০-৬০ কিলোমিটার যাওয়ার পর মনে হতো না খুলে ছুঁড়ে ফেলে দিই। মানে এতটা তিতিবিরক্ত লাগতো। কান ব্যথা হয়ে যেত, মাথা ভারী লাগতো। তো কোথাও না কোথাও গিয়ে সবটা ম্যাটার করে। তার ওয়েট ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে ভেন্টিলেশন, তার মধ্যে সেফটি ক্রাইটেরিয়া যেগুলো, ইসিআই সার্টিফিকেশন বা আদার্স যেগুলো রয়েছে, আইএসআই, এগুলো সব ঠিকঠাক আছে কিনা। তারপরে গিয়ে হচ্ছে তাতে অ্যান্টি ফগ আছে কিনা। কুয়াশার মধ্যে আমাকে চালাতে হতে পারে বা বৃষ্টির মধ্যে। তখন কি আমি দেখতে পাবো নাকি ঝাপসা হয়ে যাবে, ঘোলা হয়ে যাবে। এই জিনিসগুলো তো লাগে। আচ্ছা, বর্তমানে তুমি অ্যাডভেঞ্চার 250 ইউজ করছো। তা এটা চয়েস করার পেছনে কারণ কি? এখন আমি যে বাইকটা চালাচ্ছি ওটা বলতে পারো যে ঠেকায় পড়ে কেনা। আমি লাদাখ গেছিলাম। তো ২০২৫ সেপ্টেম্বরের যে সিজন, ওই সিজনে লাদাখ থেকে ফেরার সময় বাইকটা খারাপ হয়। এবং অলরেডি আমার ওই বাইকটার পেছনে অনেক টাকা খরচা হয়ে গেছিল। তো এমন একটা সিচুয়েশন গিয়ে দাঁড়ালো, আমাদের যে গ্রুপ ট্রিপ বা গ্রুপ রাইড যেখানে হয়, সেখানে আমি লাস্ট ২ টো রাইডে কারোর পিলিয়ন হয়ে গেছি। তো সেখানে খুব সমস্যা হয়ে যায়। যেখানে ৫ টা মানুষ আমার মুখ দেখে আসছে, সেখানে আমি না পৌঁছাতে পারি বা আমি কারো পেছনে বসে যাই, আমার নিজের ওটা কেমন একটা লাগে। তো আমার মনে হয়েছিল যে একটা বাইক তো লাগবে। এবার এতটাই খরচা হয়ে গেছিল ওই বাইকটার পেছনে, তখন মনে হলো যে আর ঠিক পোষাচ্ছে না। তার চেয়ে বড় কথা হচ্ছে টেকনিশিয়ানের প্রবলেম ছিল আরকি। তারাও ঠিকভাবে ব্যাপারটাকে ফিক্স করতে পারছে না, বা আমি দেখলাম যে এই মুহূর্তে একটা বাইক যদি হয় তো ভালো। সেই জন্যই ওটাকে এক্সচেঞ্জ করে দেন এটা নেয়া। আচ্ছা, তোমার যদি সিচুয়েশন ঠিক থাকতো, তাহলে কোন বাইকে যেতে? হয়তো কেটিএম অ্যাডভেঞ্চারই নিতাম, কিন্তু 390 নিতাম। এটার সাথে এটার পার্থক্য কি? 390 তে অবভিয়াসলি পাওয়ার একটু বেশি আছে। ইভেন এখন তো ক্রুজ কন্ট্রোল দিচ্ছে, ট্রাকশন কন্ট্রোল রয়েছে। হ্যাঁ, মাইলেজটা একটু কম, যেহেতু সিসিটা বেশি। কিন্তু যেহেতু 250 চালিয়ে আবার 250 নিয়েছি, ওই হিসাবে আমি হয়তো সময় পেলে 390 নিতাম। আচ্ছা, ধরো তুমি একদিকে মোটো ব্লগিং করছো,
সেখানে কোথাও না কোথাও মাইলেজটা একটা ভূমিকায় দাঁড়ায়। অবশ্যই। তো মাইলেজের আগে কি নিজের কমফোর্ট না মাইলেজটা সবার আগে প্রায়োরিটি দেওয়া উচিত? তো সবার আগে নিজের কমফোর্ট। আর নিজের কমফোর্টের মধ্যেও কিন্তু পকেটটাও দাঁড়িয়ে থাকে আরকি। তো সেই পকেটের কমফোর্টের ব্যাপারটা ভাবলে তখন তো মাইলেজটাও চলে আসে। তো কমফোর্ট তো অবশ্যই দরকার। রাইডিং এর ক্ষেত্রে ফিটনেস কতটা ইম্পর্টেন্ট? ভীষণ, ভীষণ ইম্পোর্টেন্ট। আমাদের সঙ্গে অনেকেই যায়। তো আমি এটাও দেখেছি যে খুব হেলথি চেহারা। মানে আমরা বাঙালিরা যাকে বলি চেহারা ভালো। কি না খুব মোটা-সোটা, হুম। গাবলু-গুবলু। তো এই যে ব্যাপারটা, সে মোটা বলেই সে যে হেলথি নয় বা সে যে ফিট নয় এমনটা কিন্তু নয়। আবার এরকমও দেখেছি খুব রোগা। আমরা তাকে খিল্লি করব যে হাওয়া দিলে উড়ে যাবে। ১০০ র উপর তুলিস না ভাই। কিন্তু সে আবার বেশি ফিট। তো ফিটনেসটা কোথাও না কোথাও গিয়ে মেন্টালি, ফিজিক্যালি দুটোই ম্যাটার করে। যে সে মানসিকভাবে কতটা স্ট্রং। রাস্তা যদি অন্ধকার হয়ে যায়, উল্টো দিক থেকে যদি একটা গাড়ি আসে আচমকা, সে কি আবার ট্যাকেল করছে জিনিসটাকে। তো সবকিছু মিলিয়ে ফিটনেসটা আমার মনে হয় নির্ভর করে। আচ্ছা, তোমরা যখন লং জার্নি করো তখন কি কখনো এরকম হয়েছে যে ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হচ্ছে হুম। বা করাটা দরকার? আমি যখন লাদাখ গেছিলাম, তার আগে করেছিলাম। এছাড়া বড় রাইড আরো করেছি। মেঘালয় একা যাবো বলে বেরিয়ে পড়েছিলাম। বা আমি আর বাবা রাজস্থান গেছিলাম বাইক নিয়ে। তো তার আগে সেরকমভাবে বিশেষ করিনি। কিন্তু ওই লাদাখের আগে টুকটাক কিছু ওষুধ নিয়ে নিয়েছিলাম। যেহেতু হাই অ্যালটিটিউড এ যাচ্ছি, এই সমস্ত ভেবে। বর্তমানে ফ্যামিলি থেকে কিরকম সাপোর্ট পাচ্ছ? বাড়িতে এখন পুরো সাপোর্ট করে। আর ওই ব্যাপারটা নেই যে কেন বাইকে করে যাবি? এখন বলে, "কিরে এরপর কোথায় যাচ্ছিস?" আচ্ছা, তোমার একটা ওয়েবসাইট যাযাবর বাঙালি। তো এটার মানে মেন উদ্যোক্তা বা উদ্যোগটা কবে থেকে শুরু হলো? এটা আমার সাথে অনেকেই যায় বলে যোগাযোগ করার চেষ্টা করে। আগের থেকে, শুরুর থেকেই। এবার কি বলতো প্রত্যেকবার নতুন, নতুন লোকজনকে নিয়ে বেরোলে একটা সমস্যা হয়। এবং বিশেষ করে যদি আমি আর সে একাই বেরোই আরকি। আদার্স কেউ যদি না থাকে। তো প্রতিবার নতুন, নতুন লোকজনকে নিয়ে যাওয়া এবং রাস্তাঘাটের অনেক রকম ব্যাপার-স্যাপার থাকে। তো সেইখানে কোথাও না কোথাও গিয়ে মনে হলো যে যদি ব্যাপারটা একটু অর্গানাইজড ওয়ে তে করা যায় এবং সেই চিন্তাভাবনার উপর ভিত্তি করেই এই গ্রুপ এবং সেখান থেকেই গ্রুপ রাইডিং। না হলে তো আমরা বন্ধুরাই বেরোতাম। আচ্ছা, তুমি যখন এই অর্গানাইজের কথা বললে, তো এই মোটর ব্লগিং এর ক্ষেত্রে বা যখন তোমরা ট্রিপে যাচ্ছ সবাই মিলে, ডিসিপ্লিন কতটা ইম্পর্টেন্ট? ভীষণ। উইথআউট ডিসিপ্লিন মানে মোটো ব্লগিং বলব না। বাইক রাইডিং খানিকটা স্পোর্টস এর মতো। খেলার মাঠে যেরকম দরকার হয় যে একটা প্রপার নিয়ম মেনে সবাই ঠিকঠাকভাবে অর্গানাইজড ওয়ে তে থাকবে। ঠিক সেরকম ভাবেই এখানেও দরকার। তো একটা এই লাইন মেইনটেইন করে চলা, একটা টাইমে পৌঁছানো মানে পাংচুয়ালিটি তো ভীষণ দরকার। এটা আমি মনে করি। সময় অনুবর্তিতা। তো এই করতে গিয়ে ট্রিপ করতে গিয়ে বা লং রাইড করতে গিয়ে এই যে ধরো তোমাদের এই ৮২ জনের যে গ্রুপ যাচ্ছে বা তার থেকে কম যতজনই যাক না কেন, ৮২ মানে হচ্ছে একটা হিউজ অ্যামাউন্ট। হুম, হুম। তো সেই ক্ষেত্রে কখনো কোনো প্রবলেম ফেস করেছো অন্য কোনো রাইডারের থ্রু? মানে আমাদের যে গ্রুপের কথা হ্যাঁ, বলছেন। যে কথা শুনছে না বা একটু অন্যরকম টাইপের। সেটা তো হয়। অনেক সময় এরকম হয় যে কারোর মনে হলো যে আমি এখানটায় দাঁড়াবো। তো সেটা দাঁড়াতেই পারে। আচ্ছা। এবার যখনই অনেকজন হয়ে যায়, তখনই কি হয়ে যায় একটা কোথাও না কোথাও মতের মিল হওয়া না হওয়ার ব্যাপারটা থাকে। এবার সেই জায়গাটায় আমাদের যে মার্শাল থাকে, কখনো আমি থাকি বা আমাদের টিমের বাকি যারা রয়েছে তারা যে থাকে আরকি। তারা তখন তাকে সময় দেয়। যে ঠিক আছে তুমি ছবি তোলো বা কোন রকম যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে তুমি দাঁড়াও। আমি আছি তোমার জন্য। হয়ে গেলে তারপর আমরা যাবো। এভাবেই। আচ্ছা, মানে কেউ স্টপ দিলে বাকিরা সবাই স্টপ দেয়, তাই তো? মানে হয়তো সবাই নয়, কিছুজন আচ্ছা। হয়তো এগিয়ে গেল। এবার একসঙ্গে তো ৫০ টা বাইক একসঙ্গে চালানো যায় না বা ২০ টা হলেও চালানো যায় না। অনেক সময় এমনও হয় যে আমরা ৫ জন রয়েছি, ২ জন এগিয়ে গেছে, ৩ জন রয়েছি। তো কারো যদি কোন রকম কোনো সমস্যা হয়, আমরা তাকে নিয়েই চলি। এই যেমন আমরা লাস্ট পুরুলিয়া গেছিলাম। আমরা সাইট সিইং করে যখন ফিরছি, তখন বাজে কটা? সন্ধ্যে ৬ঃ০০ ৬ঃ০০ ৬ঃ৩০ হবে। আমাদের সঙ্গে একটা ফোর হুইলার গেছিল। সেই ফোর হুইলারটার সামনের বাঁদিকের চাকাটা পুরো পাংচার হয়ে যায়। আর পাংচার হয়ে পুরো চাকাটা ছিঁড়ে যায়। ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার মতো। তো আমরা সেখানে ব্যাক করে আসি ৪ কিলোমিটার। এসে নিজেরাই ঠিক করি যে ওটাকে সারাবো। আমরা কিন্তু কেউ জানি না কিভাবে সারাতে হয়। এবার লাকিলি ওখান দিয়ে একজন ড্রাইভার দাদা পাস করছিলেন।
সুইফট ডিজায়ার নিয়ে। তো তাকে হাত দেখিয়ে দাঁড়াতে, সে এসে চাকাটা পাল্টে দেয়। কিন্তু যতক্ষণ না সে আসে, আমরা ঠিক করে নিয়েছিলাম আমরাই চেঞ্জ করবো ওটাকে। তো এটা তো হয়। আচ্ছা ধরো এই কিছুজন পিছিয়ে থাকলো বা কিছুজন এগিয়ে গেল, এবার ধরো এমন একটা জোনে গেলে যেখানে নেটওয়ার্কিং এর বিশাল ইস্যু, হুম, হুম, পাওয়া যাচ্ছে না, খোঁজ পাওয়া হুম। যাচ্ছে না, বা ফগ এত যে দেখতে পাওয়া যাচ্ছে না, অনেক কাছে থাকলেও দেখা যাচ্ছে না, এইরকম জায়গায় জিনিসটা ম্যানেজ করো কিভাবে? তখন আমাদের কাছে ইন্টারকম বা ওয়াকি টকি যেগুলো থাকে সেগুলো দিয়ে আমরা কাজে লাগাই। মানে যার কাছে রয়েছে তার সাথে কন্ট্যাক্ট করি যে এখানে একটু প্রবলেম হয়েছে, ব্যাক করে এসো বা কিছু এইভাবে। আচ্ছা, এবার ধরো যখন মেম্বারটা যখন অনেক ভাগ হয়ে যায়, যেমন ধরো হুম, এই 82 জন মেম্বার, হুম, তোমরা এখান থেকে লাদাখের ওই সাইডে যাচ্ছে, ওই সাইডে কিছু জায়গাতে নেটওয়ার্কের ইস্যু হয়, হুম, বা কিছু জায়গা আছে যেগুলো মানে অরিজিনালি খারাপ, হুম, হুম। তো সেই জায়গাতে কি করে হ্যান্ডেল করো? দেখো, প্রথমত আমরা যখন খুব বেশি দূরে ট্রিপ করি তখন খুব বেশি হেড কাউন্ট রাখি না। আচ্ছা। কারণ এখন অনেকেই দেখা যায় যে রাস্তায় খুব ভিড় বাড়ায়। তো এই জিনিসটা আমার ঠিক একটা পোষায় না জিনিসটা। মনে হয় যে কোথাও না কোথাও গিয়ে ওই ভিড়ের চক্করে পড়ে ব্যাপারটা ঘেঁটে যাচ্ছে। তো আমরা দূরের রাইড হলে চেষ্টা করি লোক সংখ্যা কম হতে। তাতে করে কি হয়, সবাইকে সময় দেওয়া যায়। হুম। এবার একটা জিনিস কি, কেউ যদি আমার ভিডিও দেখে আসে আমার কাছে বা আমার সঙ্গে রাইড করে, ৫ টা মানুষ ৫ রকমের হয়। কেউ খুব তাড়াতাড়ি মিশে যেতে পারে। আর কেউ একটু মুখচোরা হয়। তো পরে গিয়ে ব্যাপারটা এরকম দাঁড়ায়, হ্যাঁ, অর্পণদা তো ওই ৪ জনকে নিয়ে ছিল, আমার সঙ্গে কথা বলেনি। কিন্তু চেষ্টা তো করি। ভাই খেয়েছো? কেমন আছো? চলো একটা ছবি তুলি। এই জায়গাটায় আসো। আমরা ওইখানে গিয়ে দাঁড়াবো চলো। এই ব্যাপারগুলো চলে। তো ওই জন্যই আমরা চেষ্টা করি সংখ্যাটাকে সেইভাবেই রাখার। এখন যদি আমরা মর্নিং রাইডে বেরোই, যেটা কিনা বাড়ির থেকে ধরো ৫০ কিলোমিটার ডিসট্যান্স বা ১০০ কিলোমিটার ডিসট্যান্স, সেখানে ৪০ জন করাই যায়। এবার তাই বলে আমি অরুণাচল যদি ট্রিপ করি, সেখানে নিশ্চয়ই ৩২ জনকে নিয়ে চলে যাবো না। আচ্ছা, তোমরা এই মোটর ব্লগিং জার্নিতে তুমি একটা ভিডিও করছো, তো পুলিশের থ্রু কতটা প্রবলেম ক্রিয়েট হয়েছে? তো সেইভাবে বলতে গেলে আজ অব্দি সেরকম কোনো প্রবলেম ফেস করিনি। আচ্ছা। বা কারণ কখনো এরকম চালান কাটা হয়েছে যে চালান ব্লগিং তো কাটা করা হয়েছে। হচ্ছে? চালান তো কাটা হয়েছে। ব্লগিং এর জন্য নয়। সেটা বলতে পারো আমারই কিছু ভুলের জন্য। তখন বলবো আমি ছোট ছিলাম। তখন সবে কলেজ থেকে বেরিয়েছি। নতুন বাইক পালসার। তো আমি গেছি ওরকম সকালবেলা আমার আর ৪ জন বন্ধুর সঙ্গে প্রিন্সেপ ঘাট। তার আগেও গেছি। কিন্তু তার আগে যতবার গেছি মেট্রোয় গেছি। সেবার ১ম বাইক নিয়ে গেছি। আর সকাল ৬:৩০ র সময় নো এন্ট্রিতে ঢুকিয়ে দিয়েছি। তো একজন পুলিশ অফিসার সে আরকি এলেন। এসে বললেন যে নো এন্ট্রি ছিল, চালান হয়েছে। তো আমার যেটা মনে হয় যে পুলিশ যেই হোক না কেন, যে স্টেটেরই হোক না কেন, তারাও মানুষ, আমরাও মানুষ। তো তাদের সঙ্গে যদি সেইভাবে ভালোভাবে কথা বলা যায় এবং বুঝিয়ে বলা যায়, তো কিছু হয় না। কিছুই হয় না। আর ফাইন তো হতেই পারে রাস্তায় বেরোলে। আচ্ছা, তুমি যখন এরকম জার্নি করেছো, আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি, মানে ইউটিউবে ভিডিও দেখে থাকি যে কিছু না কিছু ব্যক্তির সঙ্গে হরর টাইপের এক্সপিরিয়েন্স হয়, বিশেষ করে যখন পাহাড়ি এলাকাতে যায়। তোমার সাথে এরকম কিছু ঘটেছে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, এটা কিভাবে ঘটেছে? দেখো, পাহাড়ে বলতে সেবারে আমাদের গ্রুপ রাইড ছিল। আমরা যাচ্ছি ধোত্রে। ধোত্রে হচ্ছে মানেভঞ্জন থেকে ডান দিকে চলে যেতে হয় দার্জিলিং এ। এবার ধোত্রে যাওয়ার যে রাস্তাটা ওটা সিঙ্গালীলা ফরেস্টের মধ্যে দিয়ে। নিশুতি অন্ধকার। কদিন আগেই এবারে শোনা গেছে যে লেপার্ড বেরিয়েছিল। লেপার্ডের ব্যাপারটা আসছি। ওটা একটা গল্প আছে। তো ধোত্রে যখন যাচ্ছি আমরা, আমার আরেকজন টিম মেম্বার সৌম্য। তো ও একটু আগে রয়েছে। ও মোটামুটি ৬ জনকে নিয়ে এগিয়ে গেছে। আমার পেছনে আমার সঙ্গে আরো ৪-৫ জন রয়েছে। আর ২-৪ জন তারা পৌঁছে গেছে অলরেডি। এবার আমি পড়ে গেছি লাস্টে। আমার সঙ্গে যে বাকি যারা রয়েছে তারা হিসেব মতন লাস্টেই রয়েছে। এইবার একটা সাডেন মোমেন্টে ওখানে রাস্তাটা এতটাই ধসে গেছে, ঠিক একটা অল্টো যাওয়ার মতন রাস্তা ফাঁকা রয়েছে, ছোট। সেখানটাও কাদা। তো সেখানটায় বাইক যথারীতি তুলেছি। ওখানে আলো যদি না ঘোরে তাহলে বোঝা যাচ্ছে না রাস্তাটা কি ঘুরেছে না আচ্ছা। সামনেটাই খাদ। এমন হতে পারে যে সোজা গিয়ে নেমে গেল, শিলিগুড়ি পৌঁছে গেল হঠাৎ করে। বাট এগোলাম, পার করলাম। সঙ্গে যারা ছিল তাদেরকে এগোলাম। আমি বললাম যে, "তোমরা আগে থাকো। আমি লাস্টে রয়েছি কোনো অসুবিধা হলে।" তো মানে এখনো ভাবলে আমার গায়ে কাঁটা দিচ্ছে।
এগিয়েছি মোটামুটি 200 মিটার। আমার পেছনে আর কেউ নেই। আচ্ছা, যারা ছিল তোমার সাথে বললে? তাদেরকে বলেছি সামনে রাখতে। আচ্ছা। আমি বললাম, তোমরা এগো, আমি পেছনে আছি। কোনো অসুবিধা হলে আমাকে ডাকবে, আমি আবার সামনে চলে যাবো। তো মানে তুমি ব্যাক থেকে লিড করছিলে? হ্যাঁ, টেল করছি বলতে পারো। তো এগোলাম খানিকটা, মোটামুটি 100-200 মিটার। রাস্তার ধারে দেখি একটা বয়স্ক টাইপের লোক, ধুতি পরে এরকম ভাবে গালে হাত দিয়ে এরম ভাবে বসে আছে। পুরোপুরি তাকায়নি। কারণ পাহাড়ে গেলে আমি একটা জিনিস কি করি, দিন হোক, রাত হোক, ভোর হোক, যাই হোক না কেন, আমি রাস্তার দিকেই তাকাই। খাদের দিকে দেখি না। আমার মানে হাইটে একটা ফোবিয়া টাইপ রয়েছে আর কি, নিচের দিকে দেখলে ভয় লাগে। আর বেশি সিনারি দেখতে গেলে উপরের দিকে তাহলে উপরেই চলে যাওয়ার চান্স আছে। তো সেই জন্যে অ্যাভয়েড করি। তো হঠাৎ করে ওই হয় না একটা বাইফোকাল হ্যাঁ। লেন্থে আমরা কিছু ভিশন লক্ষ্য করি। তো একটা পাহাড়ের মাঝখানে, যেখানে টেম্পারেচার ওই 8-9 ডিগ্রি হবে, খুব ঠান্ডা, হচ্ছে অনেকটা উঁচুতে, সেখানে একটা লোক যে কিনা সাদা ধুতি, সাদা পাঞ্জাবি টাইপের পোশাক পরে বসে আছে। তো আমি ভালো করে বোঝার চেষ্টা করলাম ওটা কি আদৌ মানুষ নাকি আলুর বস্তা টাইপের কিছু রাখা রয়েছে। হতেই পারে পাড় ধারে কোনো সিমেন্টের বস্তা বা কিছু পড়ে রয়েছে। তো পুরোপুরি তাকাইনি। যেটুকু আমি বুঝেছি ওটা একটা মানুষ। এবং আমি যখন গেলাম, ও আমার দিকে এরম ভাবে কন্টিনিউ তাকালো। আচ্ছা। আমি যখন ওখান দিয়ে পাস করলাম, যখন পৌঁছে গেলাম, আমার সঙ্গে যে 4 জন ছিল তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে এরকম কিছু দেখেছো? বলল, না কিছু দেখিনি। অদ্ভুতভাবে আমার যে বন্ধুর কথা বললাম সৌম্য, ও দেখেছিল। তো ওই জিনিসটা ও দেখেছে আর আমি দেখেছি। আর কেউ দেখেনি। আমরা সেবারে 18 জন গেছিলাম টোটাল, মানে পিলিয়ন নিয়ে। আচ্ছা, এরকম কখনো কিউরিওসিটি আসেনি যে ঠিক আছে চলো সবাই মিলে গিয়ে দেখি তাহলে একবার? মনে হয়েছিল বেগুন কোদরে। আচ্ছা। আমরা পুরুলিয়া গেছিলাম, তো সেবারে অযোধ্যায় ছিলাম। এবার বেগুন কোদরের নাম তো আমরা হ্যাঁ, ওটা কম বেশি এমনি সবাই শুনেছি। এমনি পপুলার না। তো রাত্রিবেলা তখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা ঠিক করলাম যে চলো দেখে আসি কতটা দূর এখান থেকে। ম্যাপটা দেখে দেখা গেল যে বেশি না, ওই 50 কিলোমিটার মতন হবে, ঘন্টা 2 সময় দেখাচ্ছে। তারপর কি আর যাই, মানে হয়নি যাওয়াটা। ইচ্ছা তো করেছিল সেদিন। আচ্ছা, তোমরা যখন এরকম দেখেছো যে আমি দেখলাম বা আরো দুজনের মধ্যে একজন দেখলো, তা এরকম কখনো মনে হয়েছিল যে ঠিক আছে চলো সবাই মিলে আরেকবার দেখি? সত্যি বলতে না। কারণ কি, অনেক সময় এরকম হয় যে আমাদের পৌঁছাতে হবে। এবার যখন কি আমি একা বেরোই বা বন্ধুরা মিলে বেরোই, তখন কোথাও না কোথাও এটা ব্যাপারটা থাকে যে আমাদেরকে জার্নিটাকে এনজয় করতে হবে। আর যখন আমি একটা গ্রুপ নিয়ে যাচ্ছি, যখন আমাকে দেখে আর 5টা মানুষ এসেছে, তখন মাথায় এটা ঘোরে এদেরকে পৌঁছাতে হবে ঠিক টাইমে নিয়ে গিয়ে। ওদের রাতে খাওয়া দাওয়া রয়েছে। তো তখন কি ওই জিনিসটা হয় না যে চলো গাড়ি ঘোরাও, আবার একটু ব্যাকে যেতে হবে, কিছু দেখতে পেয়েছি। তো ওই টাইমটাতে কখনো ভয় লেগেছিল বা কিউরিওসিটি? না, হ্যাঁ, কিউরিয়াস তো লাগে যে কি দেখলাম, ওটা কি ছিল, ওটা মানুষ ছিল না কি ছিল। অনেক সময় হয় না যে অন্ধকারে কচু পাতা দুলছে, আর ভাবছি কেউ হয়তো দোল খাচ্ছে বসে। কিন্তু কিছু সিচুয়েশন এমনই হয় যেখানে কিছু তো ছিল, এটা মনে হয়। আচ্ছা, তুমি এই এই প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা সুপার ন্যাচারাল যে পাওয়ার গুলো হয় কতটা বিলিভ করো? আমার তো মনে হয় যে কিছু রয়েছে। যদি আমরা ভগবানের সামনে গিয়ে হাত জোড় করে প্রার্থনা করি এবং একটা সময় পর গিয়ে সেই প্রার্থনাটা পূরণ হয়, আমরা যেমন বিশ্বাস রাখি যে হ্যাঁ ভগবান বলে সত্যি কিছু আছে, তো ভালো থাকলে খারাপও রয়েছে। আচ্ছা, যারা ধরো সবে তোমার সাথে রাইডিং শুরু করছে তাদের কি মিস্টেক হয়ে থাকে সাধারণত, যেগুলোকে তোমাকে হয়তো হাইলাইট করিয়ে দিতে হয়, তারা নিজেরা বুঝতে পারে না বা জানা না জেনেই ভুল করে ফেলে? সে বলতে গেলে, দেখো, যারা আসছে, যে মাঠে নামছে, সে এটুকু জানে যে আমাকে গোল দিতে পারি না পারি খেলতে হবে। তো সে কিছুটা হলেও শিখে জেনেই আসছে, সেই ম্যাচুরিটি তার মধ্যে থাকে। সেরকম বিশেষ কিছু নেই, সেরকম বিশেষ কিছু। অনেক সময় হয় যে অনেকে পিছিয়ে পড়ে। অনেক ইয়াং জেনারেশন রয়েছে যারা ধরো খুব গায়ে গায়ে ক্লোজ বাইক চালায়। আচ্ছা। তো এই জিনিসগুলো অনেক সময় হয়। বা অনেকে এখন থাকে যারা কিনা ডিসপ্লে লাগায় বাইকে, কার প্লে যেটা হয়, বা ফোন লাগিয়ে রেখেছে, প্লেলিস্ট চেঞ্জ করছে বাইক চালাতে চালাতে। এই জিনিসগুলো অনেক সময় প্রবলেম ক্রিয়েট করে দেয়। কিন্তু সেটা আবার তাদেরকে বললে তারা ঠিক করেও নেয়। আচ্ছা, হাইওয়ে যে রাইড গুলো হয় সেক্ষেত্রে ফগ লাইট কতটা ইম্পর্টেন্ট?
ফগ লাইট অবশ্যই ইম্পর্টেন্ট। আমরা যতই ভেবে নিই কেন যে দিনের বেলা শুরু করছি, দিনের বেলা হোটেলে ঢুকে যাবো বা দিনের বেলা পৌঁছে যাবো, কোথাও না কোথাও সেটা অনেক সময় হয় না। তো যদি আধ ঘন্টাও রাত্রিরের অন্ধকারে বাইক চালাতে হয়, তখন ফগ ল্যাম্প তো অবশ্যই দরকার। ধরো কেউ জার্নি স্টার্ট করতে চাইলো বা মোটো ব্লগার হতে চাইলো, মানে সে একদিকে ইউটিউবার হতে চাইছে কিন্তু তার ডোমেনটা বা নিচটা রাখছে মোটো ব্লগিং। তো সেই ক্ষেত্রে স্টার্টিং এ তুমি তাকে কি কি পরামর্শ দিতে চাও? যদি কেউ মোটো ব্লগিং করতে চায়, তো সবার প্রথম যেটা জরুরি আমার মনে হয় সেটা হচ্ছে ভিডিও বানাও। আর দ্বিতীয়টা হচ্ছে ভিডিও বানাও, আর কিচ্ছু না। ভিডিও বানাতে থাকো, ভিডিও আপলোড করতে থাকো, কারণ সোশ্যাল মিডিয়ার দিনে কোথাও না কোথাও কিছু না কিছু ছাড়লেই তুমি ভাইরাল। এবং কখন যে ভাইরাল হবে, সেটা কাঁচা বাদামের গান হোক বা যাই হোক, তো বোঝা মুশকিল। তো ভিডিও বানাতে থাকো, ছাড়তে থাকো। তোমার রাইডার হওয়ার পেছনে ইন্সপিরেশন কে? আমি অনেকের ভিডিও দেখতাম, অনেকে মানে প্রচুর র্যান্ডম দেখতে থাকতাম। তো তখন ট্রেন্ডিং অনেকেই ছিল, যার মধ্যে সবার প্রথম যার নাম নেবো সে হচ্ছে এমএসকে ব্লগস। এছাড়া মুম্বাইকার নিখিল, আরো অনেকে ছিল। তো তাদেরই বলতে পারো। আমি তখন বাংলা ইউটিউব কমিউনিটিতে খুব কম লোকজনকেই চিনতাম। আস্তে আস্তে গিয়ে তখন চিনতে শিখলাম, জানতে পারলাম অনেক ওকে। এত ট্রাভেল করো, মোটিভেশন কোথা থেকে পাও? চলে আসে, এখন ব্যাপারটা হ্যাবিট হয়ে গেছে। শুরুতে মনে হতো যে আবার যাব, বা এই তো কদিন আগে গেলাম। এখন আর সেই জিনিসটা হয় না, এখন হয়ে যায়। এখন বরং না গেলে মনে হয় যে অনেকদিন হয়ে গেল, বেরোনো হয়নি। তুমি যখন লাস্ট টাইম লাদাখ গিয়েছিলে, তো সেখানে সব থেকে টাফ প্যাচ তোমার কোনটা লেগেছে? যখন আমরা প্যাংগং যাচ্ছিলাম, তখন আমরা ওয়ারিলা পাস হয়ে গেছিলাম। আর ওটা ছিল বলতে পারো সবচেয়ে টাফেস্ট। খারদুংলায় দুবার উঠেছি। একবার লাদাখ ট্রিপে গিয়ে আমরা লেতে গিয়ে 5 দিন আটকে ছিলাম। আচ্ছা। তো 4 দিনের দিন মনে হলো যে একটু ওয়েদারটা ঠিক হয়েছে, বৃষ্টিটা একটু কমেছে, আজকে বেরোনো যায়। তো কাছাকাছি কোথায় যাবো? খারদুংলা। তো সেদিন আমাদের একটা সবচেয়ে বড় ভুল ছিল, আমরা লাগেজ না নিয়ে বেরিয়েছি। তো খারদুংলায় গিয়ে আবার আমরা রিটার্ন করে আসি লেতে। আচ্ছা। পরের দিন আমরা লাগেজ সব গুছিয়ে নিয়ে, বৃষ্টি সেদিন কমেনি, হুম। তো দেখলাম যে বেরোনো যাক। তো সেদিন আমরা ঠিক করলাম যে খারদুংলা হয়ে নুব্রা দিয়ে যাবো। তখন গিয়ে আমরা ওয়ারিলা পেয়েছিলাম, যেদিন আমরা নুব্রা থেকে হুম। যাচ্ছিলাম হচ্ছে প্যাংগং এ। তো ওই ওয়ারিলা পাসের রাস্তা খুব টাফ লেগেছিল, অতটা টাফ খারদুংলাও ছিল না। তো সেখানে গিয়ে আমরা দেখলাম ওয়াটার ক্রসিং, প্রথম ওয়াটার ক্রসিং, যেটা কিনা রিভার ক্রসিং বলে আর কি। আচ্ছা। মানে যে ব্রিজটা ছিল ওই হুম। ব্রিজটা ভেঙে পড়ে গেছে নদীর ওপরে, আর ওর ওপর দিয়ে জল যাচ্ছে, 1 হাঁটুর ওপরে জল, পুরো ফ্লো এর সঙ্গে। ওটা একটা টাফ বলতে পারো। আর এছাড়া যখন আমরা ফিরছিলাম, হুম। ভুল করে আমরা শ্রীনগর যাওয়ার পথে 95 কিলোমিটার চলে গেছিলাম, ভুল রাস্তা। আবার ওটা ব্যাক করেছিলাম, কারণ কি আমরা ওই 95 কিলোমিটার গিয়ে জানতে পারলাম বানিহাল টানেল বন্ধ। তো যেহেতু বানিহাল দিয়ে যাওয়া যাচ্ছে না, আমাদের কাছে অপশন রইলো মুঘল রোড। আর মুঘল রোড হচ্ছে যে সময় এই টানেল বা হুম। কাশ্মীরের রাস্তাগুলো হয়নি, NH-44 হুম। যখন হয়নি, ছিল না, হুম। তখন ওটা ইউজ হতো। তো সেই মুঘল রোড দিয়ে আমরা যাচ্ছি। সেই রাস্তা বেশ কিছুটা খারাপ পড়ে, প্রায় আচ্ছা। মানে যখন খারাপ তখন খুবই খারাপ। হুম। তো সেখানে গিয়ে আমরা যখন ডাউন হিলে নামছি কাশ্মীরে, তখন প্যাচটা একটু টাফ ছিল। বাদবাকি এখন 2025-26-এ দাঁড়িয়ে বা আপকামিং যে সিজন হুম। আসছে, লাদাখের 90% রাস্তা ভালো, 10% রাস্তা বলা যেতে পারে খারাপ। আর ওই 10% রাস্তা এতটাই খারাপ যেটা তোমার অন্নপ্রাশনে ভাত মনে করিয়ে দেবে। তুমি বললে লাগেজের একটা ব্যাপার, যেখানে তুমি লাগেজ নিয়ে যাও, তো লং রাইডের ক্ষেত্রে যাওয়ার আগে কোন কোন জিনিসগুলো মনে হয় যে মাথায় রাখা উচিত একজন রাইডারের? যে লাগেজ, তারপরে খাবার, থাকার জায়গা, তো এই বিষয়টা একটু ক্লিয়ার করো। দেখো, এখন বাজারে বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার সেগমেন্ট বা টুরিং সেগমেন্টের বাইক তো প্রচুর রয়েছে। হুম। সেটা কেটিএম এর বলো, সুজুকির বলো, বা ট্রায়াম্প বলো, বিভিন্ন সেগমেন্টের বাইক রয়েছে। তো সে যদি কেউ যদি এখানে প্রপার টুরিং বাইক খোঁজে, তো সেখানে 2 রকমের বাইক হয় বা 2 রকমের
লাগেজ সিস্টেম হয়। একটা হচ্ছে হার্ড, একটা হচ্ছে সফটার। তো হার্ড কম্পাউন্ডে টপ বক্স বা সাইডে প্যানিয়ার হয়। হুম, আর সফটার লাগেজ যেটা আমি প্রেফার করি মেনলি, সেখানে ধরো ব্যাগ বা স্যাডেল ব্যাগ বা ট্যাঙ্ক ব্যাগ বা ক্র্যাশ গার্ড ব্যাগ যেগুলো হয়, এই সমস্তগুলো। তো আমার মনে হয় যে ব্যাগ বা লাগেজ সিস্টেম এমন হওয়া দরকার যেটা ইটসেলফ ওয়াটারপ্রুফ। কারণ একটা ব্যাগ, তার উপর আবার রেন কভার, আর বৃষ্টি হলে বা এক্সট্রিম অফরোডিং হুম, যেখানে থাকে সেখানে দেখা যায় কি, যেটা আমরাও ফেস করেছিলাম, ব্যাগের উপর রেন কভার রয়েছে কিন্তু সেই রেন কভার আর ব্যাগের মাঝখানে কাদা ঢুকে গেছে। এটা খুব চাপের ব্যাপার হয়ে যায়। আর ওই কাদা কোথাও না কোথাও চেনের ভেতর দিয়ে ব্যাগের ভেতরে ঢোকে। আর তখন জামা কাপড়গুলো আর নতুন থাকে না, পরার মতন অবস্থায় থাকে না। আর যে ভুলটা আমি করেছিলাম, আমার মনে হয় অনেকেই করে এই ভুলটা, যে প্রচুর জিনিসপত্র নিয়ে চলে যায়। কিন্তু একটা জিনিস বিশ্বাস করতে হবে আমাদেরকে, যে অত কিছু পরার সময় হয় না। একটা প্যান্ট, 4টে টি শার্ট এনাফ। বাদ বাকি টাইম ওই রাইডিং জ্যাকেট প্যান্ট পরেই হুম, কেটে যায়। তো ঘুরিয়ে ফিরিয়ে পরার কোনো সময় পাওয়া যায় না। বুঝতে পেরেছি। আর থাকার ক্ষেত্রে তুমি কি রেকমেন্ড করবে? মানে কোনো জায়গায় ধরো আমরা স্টে করলে, হোল্ড করলে, সেই জায়গাগুলোতে কি রেকমেন্ড করবে? দেখো, আমরা আগের থেকে চেষ্টা করি বুকিং করে রাখার। মানে ধরো আমরা লাদাখের জন্যই বেরিয়েছি, কথার কথা বলছি। তো সেখানে 4-5 দিন তো আমাদের লাগবে। হুম, ১ম দিন ধরো কলকাতা থেকে বারাণসী যাচ্ছি। তো আমরা যখন বেরোই, যেখান থেকে বেরোচ্ছি, পৌঁছাচ্ছি যেখানে, হুম, চেষ্টা করি সেখানে একটা কিছু বুকিং করে রাখার। কারণ পৌঁছাতে, পৌঁছাতে রাত্রি বা ভোর হয়ে যায়। এবার গিয়ে খুঁজে বার করা খুব ডিফিকাল্ট হয়ে যায় হুম, অনেক সময়। তো আমরা যদি আগের দিন কথা বলে নিই যে বারাণসীতে আমরা এই জায়গায় থাকবো, তাহলে ডাইরেক্ট তাদের সাথে কথা বলে নিলাম। পেমেন্ট কখনো আগের থেকে করি না। এটা খুব আচ্ছা, একটা রিস্কি ব্যাপার হয়ে যায়। এটাতে আসছি, এক্ষুনি আসছি পেমেন্টের ব্যাপারটাতে। তো আমরা আগের থেকে কথা বলে নিই বা হুম, একটা দেখে নিই যে হ্যাঁ, এই হোটেলটা আমার ঠিকঠাক লাগছে। তো সেইখানকার লোকেশন দিয়ে ডাইরেক্ট পৌঁছে যাই। আর এখন গুগল ম্যাপের হুম, যুগে অসুবিধা হয় না। একদম। তো পেমেন্টের যে ব্যাপারটা, হুম, আমি আর আমার এক বন্ধু বলতে পারো, ইপসিতা, ইপসি ট্রিপসি। আমরা গেছিলাম হচ্ছে মথুরা বৃন্দাবন রাইড। তো সেবারে কি হয়েছিল, আমরা ওরকম যাচ্ছি, যাওয়ার সময় তখন প্রচন্ড রাস্তায় জ্যাম চলছিল, কুম্ভ মেলার সিজন। তো কুম্ভ মেলার সময় আমরা জানি সবাই লাস্ট বার যে হলো আর কি, 2025-এ ভয়ঙ্কর ভিড়। হুম, তো সেই সময় আমরা একটা হোটেল বুক করেছিলাম, যেটা ছিল কিনা, আমরা দাঁড়িয়েছিলাম তখন হাইওয়ের উপর কোথাও একটা হবে, র্যান্ডম একটা জায়গা, আমার এক্সাক্ট মনে নেই। তো সেই হোটেলটা ছিল হচ্ছে কানপুরে। আচ্ছা, আমরা যখন কানপুরে বুকিংটা করলাম, রাস্তায় দাঁড়িয়ে ফোন করলাম, আমাদেরকে বললো যে ঠিক আছে, আপনারা এক কাজ করুন, ১৬০০ টাকা হচ্ছে, আপনারা একটা রুমের টাকা দিয়ে দিন। আমরা দুটো রুম নেওয়ার ছিল, তো আমরা টাকা দিয়েছিলাম। আমরা একটা রুমের বার্গেন করে ৯৭৫ টাকা দিয়েছিলাম, এবং সেই বুকিংটা ছিল হচ্ছে মেক মাই ট্রিপ থেকে। আচ্ছা, যখন আমরা পৌঁছালাম, হুম, গিয়ে দেখলাম ওই নামে কোনো হোটেল নেই। হ্যাঁ, হ্যাঁ, ওই নামে কোনো হোটেলই নেই ফ্রড। পুরোপুরি। তারপর থেকে সেই নাম্বারটাতে না কোনো ফোন লেগেছে না কিছু। আমরা যখন পেমেন্ট করে দিই, করে দিয়ে একটা কল করে জিজ্ঞাসা করলাম যে আমাদের বুকিং হয়ে গেছে, পেমেন্ট হয়ে গেছে, আপনারা চেক করেন। বললো হ্যাঁ, টাকা ঢুকে গেছে। পৌঁছে ওই নামে কোনো হোটেল পাইনি। আশপাশে যে সমস্ত হোটেলগুলো ছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম। তারা বলল যে হ্যাঁ দাদা, এরকম তো আগেও হয়েছে। এরকম অনেক কাস্টমারই আসে, তারা এই জিনিসটা করে। এবার আমরা তাদেরকে এটাই বললাম যে তাহলে আমরা বুঝবো কি করে? বলল যে আমাদের তো হাতে কিছু করার নেই। আমরা কি করে জানবো যে কে বুকিং করছে, কে করছে? তো ওটা একটা খুব বাজে এবং বড় শিক্ষা হয়ে গেছে। যে বুকিং করে কোথাও যাব না। যা করার গিয়ে দেখা যাবে। ওভার দ্য ফোন কথা বলে নেওয়া হুম, দরকার। হুম, হুম। নতুন টেকনোলজি ক্ষেত্রে আমরা দেখেছি যে এখন সবকিছু নতুন টেকনোলজির উপর বেস করে হচ্ছে। তো রাইডিং এর ক্ষেত্রে তোমার নতুন টেকনোলজি ইউজ করে তুমি কতটা কমফোর্টেবল, বা কি নতুন টেকনোলজি তুমি ইউজ করো তোমার রাইডিং এর ক্ষেত্রে? দেখো, এখন সবকিছুই অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে। আজ থেকে ৫ বছর আগে বা ৩ বছর আগেও হুম, মানুষ এটা ভাবেনি যে ফোনের বদলে বাইরে একটা ডিসপ্লে থাকবে, যেটা কিনা নেভিগেশনে হেল্প করবে। আমাদের এখন সবারই কম বেশি ভালো, ভালো ফোন আমরা ইউজ করে থাকি। যেখানে ভালো ক্যামেরা থাকে এবং স্টেবিলাইজেশন থাকে। তো ফোনের যে স্টেবিলাইজেশন গুলো হয়, ওগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় ফোন হোল্ডারে লাগালে। কারণ ভাইব্রেশন একটা কন্টিনিউ হতেই থাকে। তো সেখানে গিয়ে ডিসপ্লেটা কাজে লাগে। এবার একটা ডিসপ্লের দাম ৫-৬ হাজার টাকা, একটা ফোনের দাম ৪০,০০০ টাকা।
আমি একটা অ্যাভারেজ ফোনের কথা বলছি, যাতে স্টেবিলাইজেশন রয়েছে। তো ওই ফোন হোল্ডারে লাগিয়ে যদি 40-60 হাজার টাকার ফোনটা নষ্ট হয়ে যায়, তার চেয়ে 5-6 হাজার টাকা ডিসপ্লে লাগে না, আমার মনে হয় বেটার। এ তো গেল একটা। নেক্সট হচ্ছে ইন্টারকম। আজকের দিনে দাঁড়িয়ে গ্রুপ রাইড করলে, বিশেষ করে যদি তোমার সঙ্গে একজন বা দুজনও থাকে এক্সট্রা, তুমি ছাড়া অন্য বাইক নিয়ে, তখন এই ব্লুটুথ ডিভাইস বা ইন্টারকম জিনিসটা ভীষণ জরুরি, যেটা কিনা 2 জন বা 4 জন রাইডারকে একসঙ্গে জুড়ে রাখে। এবার ব্লুটুথে কি হয়, যেখানে কোনো নেটওয়ার্ক নেই সেখানে তুমি কানেকশন পাবে না। যদি ইন্টারকম হয়, তুমি অলওয়েজ ওটাকে মেশ কানেকশনের মধ্যে রাখতে পারবে। ধরো তুমি লং রাইডে যাচ্ছ কোথাও, তো লং রাইডে যাওয়ার আগে বাইক সার্ভিসের সময় কোন কোন জিনিসগুলো মাথায় রাখা দরকার, যে এই জিনিসগুলো মাথায় রেখে আমি ট্যুরে বেরোবো? সবার প্রথমেই হচ্ছে বাইকের মোবিল বা ইঞ্জিন অয়েল, যেটা আর কি লাস্ট কবে চেঞ্জ করা হয়েছিল, তার গ্রেড ঠিকঠাক ছিল কিনা, বা এখন মোবিল কমে গেছে কিনা। তো এই ইঞ্জিন অয়েল জিনিসটা অবশ্যই চেক করা দরকার। নেক্সট হচ্ছে ব্রেক প্যাড। একটা ট্রিপ শুরু করার আগে সবার জরুরি জিনিস হচ্ছে ব্রেক ঠিক আছে কিনা দেখে নেওয়া। কারণ অনেক সময় আমাদের অজান্তেই ব্রেক প্যাড তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, বিশেষ করে যদি কোনো পাহাড়ের রাইড হয়। কারণ পাহাড়ে কন্টিনিউ আমরা ইঞ্জিন ব্রেকিং বা বাইকের ব্রেকিংটাকে বেশি করে অ্যাপ্রোপ্রিয়েট করার চেষ্টা করি, তখন ব্রেকটা ক্ষয়ে যাওয়ার চান্স থাকে। তো ব্রেকিংটা ভীষণভাবে জরুরি। এরপর গিয়ে যেটা দেখা দরকার সেটা হচ্ছে ধরো ক্লাচ কেবল ঠিক আছে কিনা, বা বাইকের ওয়্যারিং এ কোনো সমস্যা আছে কিনা। কারণ রাস্তায় বেরিয়ে কখন ইলেকট্রনিক্স জিনিস, এখন BS6 এর সবটাই ইলেকট্রনিক্স। এবার এখনকার ইঞ্জিনগুলোতে কি হয়, একটা কিছু খারাপ হলে ক্যান্সারের মতন ছড়িয়ে যায় সবকিছু। এটার থেকে ওটা, ওটার থেকে সেটা, এইভাবে সবকিছুতে এফেক্ট করে যায়। তো প্রপার একটা লুক আপ তো দরকার। এবার অনেক সময় তাড়াহুড়োর বশেতে হয়ে ওঠে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু করানো দরকার। নিজের সেফটি এবং অ্যাডভেঞ্চার এই দুটোকে কি করে ব্যালেন্স করো? খুব টাফ কোশ্চেন এটা। ব্যাপারটা হচ্ছে অ্যাডভেঞ্চার সবকিছুর মধ্যে দিয়ে খুঁজে নেওয়া যায়। রাস্তায় মনে করো আমি যখন এই লাস্ট গেলাম কলকাতা টু শিলিগুড়ি, তো সেই জার্নিতে আমরা রাত্রিবেলা বেরিয়েছিলাম, কিন্তু এখন প্রচন্ড গরম চলছে, রাত্রিবেলা রাতের অন্ধকারে অন্ধকারে ঠান্ডা ঠান্ডা রাস্তা কভার করবো। তো যথারীতি আমরা ভালোই যাচ্ছিলাম। তো এমন একটা জায়গায় পৌঁছালাম যেটা কিনা বহরমপুর বেলডাঙ্গা বাইপাস। আর বেলডাঙ্গা মানেই একটা বিচ্ছিরি জ্যাম, সেখানে সব গাড়ি দাঁড়িয়ে, লরি যারা চালক থাকে বা যারা খালাসি থাকে সবাই দেখছি রান্না বান্না করতে লেগেছে নেমে এসে। তো সেখানে রাস্তা তো পুরো গাড়ি অকুপাই করে রেখেছে, এইটুকু মতন জায়গা ফাঁকা রয়েছে, জাস্ট এইটুকু, যেখান দিয়ে একটা বাইক কোনোভাবে যেতে পারে। আমরা সেখান দিয়ে বার করেছি। তো এটাও অ্যাডভেঞ্চার। এ তো গেল খুব সস্তার অ্যাডভেঞ্চার। এবার একটা সিচুয়েশন বলি। আমরা লাস্ট গ্রুপ রাইড করেছিলাম, যেটা কিনা রিম্বিক রিম্বিক আর এটা দাওয়াই পান। কতদিন আগে তাও? এটা আমাদের এবছরের শুরুতে, আচ্ছা। একদম জানুয়ারির দিকে। তো সেখানে আমরা যখন পৌঁছাচ্ছি, রাত্রি হয়ে গেছে, মানে বুঝতেই পারছো গ্রুপ রাইড করা মানে সবাইকে নিয়ে চলা, এবং সেখানে সবাইকে প্রায়োরিটি দিতে দিতে কোথাও না কোথাও দেরি হয়ে যায়। তো সেখানে গিয়ে কি হয়, এরকম একটা সার্টেন পয়েন্টে দেখি আমরা যে রাস্তা প্রচন্ড চড়াই, প্রচন্ড। আর তখন আমার বাইকটাও নতুন, তো বাইক নিয়ে যথারীতি উঠেছি। একটা জায়গা এমন যেখানে বাইক গিয়ারে দাঁড় করাতে হয়েছে। কিছু লোক তারা এগিয়ে গেছে, আমার সঙ্গে কিছু জন রয়েছে, ব্রেক কাজ করছে না, চাকা ঘষে নেমে যাচ্ছে কারণ গাড়িতে লোড আছে। আমাদের সঙ্গে আরেকজন ছিল, সেই দাদা দিদি, আর হাজবেন্ড ওয়াইফ আর কি। তো সেই দিদি নেমে আমাদের বাইকগুলোকে ঠেলে দেয়, আমরা সেখান দিয়ে বের করি। এটা আরেক রকমের অ্যাডভেঞ্চার। তো সবটার মধ্যেই একটা মজা রয়েছে। হ্যাঁ, কিছু মোমেন্ট এমন আসে যেখানে গিয়ে আমাদের ভয় লাগে, এবং ভয় লাগাটা খুব স্বাভাবিক, কারণ আমরা সবাই দিনের শেষে মানুষ। যতই রাইডিং জ্যাকেট প্যান্ট পরি যাই করি না কেন, কিন্তু ওই ভয়টা কাটিয়ে যখন আমরা আমাদের যে হোটেল বা হোমস্টে যেখানে ঢুকে যাই, তারপর গিয়ে ওই জিনিসগুলো ভেবে নিজেদের মধ্যে যে হাসি ঠাট্টা আলোচনাটা হয়, সেটা আবার একটা আলাদা মজা আছে। তো কোথাও না কোথাও সবকিছু মিলিয়েই অ্যাডভেঞ্চার। তো এরকম কোনো ঘটনার সম্মুখীন হতে হয়েছে যেটা তোমাকে অবাক করেছে, বা প্রথম এমন কিছু জিনিস দেখেছো যেটা দেখে তুমি অবাক হয়েছো নিজে? হ্যাঁ, সেরকম তো প্রতি মুহূর্তেই ঘটে।
এরকম প্রতি মুহূর্তেই ঘটে যে সারপ্রাইজিং। হুম তো একটা ছোট্ট এখানে ঘটনা বলি। রাইডে তো বিভিন্ন সময় বিভিন্ন কিছু হয়। আজকে যে আমি এলাম এখানে, হুম এখানে একটা ঘটনা ঘটেছে। আমি এসে তাই তোমাকে বলছিলাম। হ্যাঁ সেটাও আবার ক্যামেরার সামনে আরেকবার বলি। একদম এরকম আজ অব্দি কোনোদিনও হয়নি। আমি বাইক চালাচ্ছি মোটামুটি ৬০-৭০ এ। কারণ ভেতরের রাস্তা। তো হঠাৎ করে দেখছি হেলমেটের সামনে একটা পাতা দুলছে। তো আমরা পেছনে একটা ছোট হাতি ছিল। আমি ওটাকে ওভারটেক করে সামনেটায় রয়েছি। ও আসছে মোটামুটি একই স্পিডে। আমি হাত দিলাম ঝেড়েছি। সামনে ট্যাঙ্কের উপর পড়লো একটা টিকটিকি। তো সামনাসামনি হেলমেট থেকে ওটা পাতাই লেগেছে। এবার আমি বুঝতে পারিনি ওটা হ্যাঁ টিকটিকি হবে। তো বড়ই অবাক ব্যাপার মানে আমার কিছু বলার নেই এখানে। অনেক কিছুই হতে পারে রাস্তাঘাটে। ধরো তুমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করছো, বিভিন্ন মানুষের সঙ্গে মিশছো, তাদের কালচার জানছো, তো এখান থেকে তুমি কি লাইফ লেসন পাচ্ছো বা নিচ্ছ? দেখো এটার জন্য আমাদেরকে একটা জিনিস করতে হয় বা যে কারোর করা দরকার। সে বাইকে যাক বা এমনি যাক। সেটা হলো গিয়ে আমি যখন কোথাও যাচ্ছি বা ঘুরতে যাই হোক না কেন, সেখানে গিয়ে আমার সঙ্গে যারা রয়েছে হুম তাদের সাথে, সাথে ওখানকার লোকাল যারা তাদের সঙ্গেও টাইম কাটানো দরকার। তারা কিভাবে দিন যাপন করে, হুম তাদের রান্নাঘরটা কেমন। কারণ অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন পাহাড়ি যে হোমস্টে গুলো হয়, সেখানে রান্নাঘর একটু দূরে হয়, একটু হুম তফাতে হুম হয়। হুম সেখানে ওই যে আঁচের উনুনে রান্না করা, ওই যে জঙ্গল থেকে কাঠগুলোকে তারা কষ্ট করে নিয়ে আসে। পাহাড়ে তো এত সুবিধে নেই সব জায়গায়, গ্যাস বা ইলেকট্রিসিটি। তো এমনও জায়গা রয়েছে যেখানে ওই ঘুঁটে বা কাঠ এগুলো দিয়ে আজকের দিনেও রান্না হয়। তো এই সমস্তগুলোর থেকে আমরা তাদেরকে চিনতে পারি যে সবাই অতটা সুখে নেই। হুম, হ্যাঁ, তাদের কাছে হয়তো ওটা রোজকার ডেলিকার ব্যাপার। কিন্তু একবারের জন্য যদি আমরা তাদের জায়গায় নিজেকে ফেলি, আমরা কি পারবো? সেটাই। পারবো না। মানে কোথাও এখনো তারা পিছিয়ে রয়েছে। আছে, ভীষণভাবে পিছিয়ে আছে। বিশেষ করে এই যেমন ধরো পাহাড়ি এলাকাগুলো। মানে এই যে আমি একটু আগে নাম নিলাম ধোত্রে হুম বা লাদাখের কিছু জায়গা রয়েছে, অরুণাচলে তো প্রচুর রয়েছে। বিশেষ করে নর্থ ইস্টে। এবার নর্থ ইস্টে সত্যি বলতে আমার সেরকম বিশেষ ঘুরিনি। আমি গেছি হচ্ছে সিকিম বলতে পারো, আসাম ঘুরেছি, মেঘালয় গেছি। রিসেন্ট প্ল্যান রয়েছে এবছরে অরুণাচলটা যাওয়ার। মোটো ব্লগিং এর কোন দিকটা তোমার মনে হয় অডিয়েন্সরা কখনো বুঝতে পারেনি এখনো, যেটা সেভাবে বলতে তাদের গেলে কাছে এখনো হয়তো অজানা বা তারা ঠিকভাবে বুঝতে পারেনি বা এক্সপ্লোর করতে পারেনি? দেখো সেভাবে বলতে গেলে এই যে আমরা ব্লগ গুলো বানাই, হয়তো ফোনে বা টিভিতে আমরা যখন দেখি, সেখানে 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 40 মিনিট একটা ভিডিও দেখি। একদম। কিন্তু সেই যে আধ ঘন্টা বা 40 মিনিট যেটুকুই দেখি না কেন, তার পেছনে থাকে একটা 9-10 ঘন্টার জার্নি। হুম, বিশেষ করে এই যেমন আমি মানে রিসেন্ট গেলাম। আমি বাড়ির থেকে বেরিয়েছিলাম রাত্রিবেলা। তখন কটা? 11টা, 10:30, 11টা বাজে। পরের দিন শিলিগুড়ি পৌঁছালাম বিকেল 4টে। এবার এখানে একটা ব্যাপার আছে। আমার সঙ্গে যে ছিল, ও ১ম বার রাইড করছে, ১ম বার। এর আগে ও যা গেছে ৪ চাকা নিয়ে গেছে চালিয়ে। আর বয়সটাও কম, ২১ বছর বয়স। অনেকটাই ছোট। তো কোথাও না কোথাও ওর একটু টায়ার্ডনেস টা বেশি ফিল হুম, হচ্ছে। ওর বয়সে আমি যেতাম না। তো এটা তো একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমরা যখন বেরোই, আমরা ঘুরতে বেরোই। আমরা অফিসে যাচ্ছি না, টাইমে পৌঁছাতে হবে। একদম। আমরা পরীক্ষা দিতে যাচ্ছি না যে খাতা দিয়ে দেবে, ঘন্টা বেজে যাবে। তো আমরা দাঁড়াবো, আমরা খাবো, আমরা ছবি তুলবো, আমরা সানসেট দেখবো, আমরা ব্লগের জন্য বিরোল নেব, আমরা এইভাবে সময় কাটাই। প্রত্যেকটা মোমেন্টকে এনজয় করবো। একদম। তো সেই সমস্ত কিছু করতে করতে সময় তো লেগে যায়। তখন কি ওই ব্যাপারটা আসে না যে ফাস্টার দ্যান শ্যামলী এক্সপ্রেস, ফাস্টার দ্যান রাজধানী, যে আমাকে পৌঁছাতে হবে এই টাইমের মধ্যে। না, আমি বেরিয়েছি, আমার যদি টাইমে যাওয়ার হতো তাহলে আমি রাজধানীতেই যেতাম বা বন্দে ভারতেই যেতাম। আমি বাইকে যেতাম না। আমি বাইকে যাচ্ছি এটা ভেবেই যে আমার ইচ্ছা করলে আমি দাঁড়িয়ে যাবো। তবে না। আমরা বর্তমানে দেখেছি বেশ কিছু বাইকের হিটিং ইস্যুস হয়, তো সেটা
একজন রাইডারের ক্ষেত্রে কতটা ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে বলে তোমার মনে হয়? দেখো, হিটিং ইস্যুটা হয় যেমন অনেক কিছুর জন্য, এবার সেটাকে ট্যাকেল করাটাও অনেক কিছুর উপর নির্ভর করে। এই যেমন ধরো, বাইকে যে আমরা ইঞ্জিন অয়েলটা ইউজ করি হুম, বা যে এয়ার ফিল্টারটা লাগানো রয়েছে সেটা কতদিন হলো, সেটা কি কালো হয়ে গেছে নাকি এখনো চলবে, এগুলো খেয়াল রাখতে হয় টাইম টু টাইম। তো সেই সমস্তগুলো যদি ঠিকঠাক কন্ডিশনে থাকে, আমার মনে হয় না অতটা হিটিং ইস্যু হওয়ার কথা। এবার কিছু বাইক আছে যেগুলোর পারফরমেন্সটা ম্যাটার করে, সব বাইক সবকিছুর জন্য নয়। আমাদের একটা ধারণা রয়েছে যে যেকোনো সিসির বাইক, যেকোনো ধরনের বাইক হুম, যেকোনো ভাবে চলে যাবে। হ্যাঁ, যায়, নো ডাউট যায়, লোকে অ্যাক্টিভা নিয়েও পাহাড়ে উঠছে। কিন্তু আমি যে বাইকটা নিয়ে বেরিয়েছি বা আমার কাছে যে স্কুটিটা রয়েছে, সেটা আমি সেইটার মতন করে চালাবো। আজকে যদি আমি একটা 100 সিসির বাইক নিয়ে মনে করি, পাশ দিয়ে যে 300 সিসি বাইকগুলো হুম, বেরিয়ে যাচ্ছে আমি তাদের মতন করে যাব, ওরা 100 কিলোমিটার টানা যাচ্ছে আমিও যাব, সেটা কটা বোকামি। তো আমাকে ওর মতন করে নিয়ে যেতে হুম, হবে। একটা বাইকে তার অ্যাক্সেলারেশন দিলেই হয়তো সেটা 100 ছুঁয়ে যায়, হুম, চেষ্টা করলে হয়ে যায়। কিন্তু সেটা কি সে নিতে পারছে, সেটাও দেখতে হবে। ওকে ওর মতন হুম, করে চালালে ও ঠিক চলবে। তো দিনের শেষে এটা এমন কথা যে সিসি ডাজন্ট ম্যাটার, ঠিক সেরকমই সিসিটা ম্যাটার করে। তুমি কিভাবে চালাচ্ছ তার উপর ম্যাটার করে। তুমি ঠিক চালালে সে ঠিক চলবে। আচ্ছা, তখন তুমি ওই অ্যাডভেঞ্চারের যে ব্যাপারটা উঠলো, তখন তুমি সেখানে একটা লেপার্ডের কথা বলছিলে, তো বিষয়টা কি? ঘটনাটা ঘটেছিল আমরা যখন আমাদের সেকেন্ড বার নর্থ বেঙ্গল রাইড করেছিলাম, আচ্ছা। মানে এটা গ্রুপ রাইড ছিল। তো আমরা তখন দাওয়াই পানিতে, হুম, দাওয়াই পানিতে। তো এটা এমন একটা জায়গা পাহাড়ের ওপরে, সেখানে কি হয়, রাত্রেবেলা আমি ঘুমিয়ে পড়েছি। যথারীতি শরীর টায়ার্ড হুম, ছিল, আমরা অনেকটা রাস্তা কভার করেছি। এবার আমার যারা রুমমেট ছিল, আমাদেরই অ্যাডমিনের আরো 4 জন, তারা অনেকে জেগেছিল। তাদের মধ্যে একজন ছিল বাথরুমে, একজন ফোনে গল্প করছে, আর বাকি দুজন বসে আছে। তো আমি আর এক দাদা, কৌশিক দা, আমরা ঘুমিয়ে গেছি। তো হঠাৎ করে যে বাথরুমে রয়েছে সে বুঝতে পারে যে বাইরে কিছু একটা ধুপ করে আওয়াজ হলো। খুব ভালো কথা। আমি জানলার ধারে ঘুমাচ্ছি, মানে রুমটা এমন যেরকম ট্রায়াঙ্গুলার শেপ করা, আচ্ছা। তার এই সাইডটা পুরোটা কাঁচ, যাতে একদম সুন্দরভাবে হুম, পাহাড়ি হুম, ভিউটা আমরা দেখতে পাই সকালবেলা। ওই জানলার ধারে আমি ঘুমাচ্ছি। আর ঠিক ওই কটেজটার একদম এপাশটায় হচ্ছে ওয়াশরুম, ওখানে লাফিয়ে পড়েছে ওইখানটা। তারপর বাকি যারা জেগেছিল তারা দেখে যে ওই কাঁচের পাশ দিয়ে, মানে এই যে চালটা, হুম, এরকম যে একটা জানলা রয়েছে, ছোট জানলা, আর এই সাইডটা পুরোটা কাঁচ, ওখান দিয়ে হেঁটে গেল, গিয়ে সামনেটায় ঘুরছে। এবার যে ঘুমাচ্ছে আরেকজন, তার নাক ডাকার যা আওয়াজ, সেই আওয়াজটা শুনে বাঘটা একটু কনফিউজড হয়ে যায় যে কি আছে এখানে। খুব লাকিলি ও কাছে কিছু করেনি বা কিছু ঢোকার চেষ্টা করেনি। কিন্তু এখানে আমার একটা সবচেয়ে বড় আক্ষেপ যে আমি সচক্ষে দেখতে পাইনি, আমাকে ওদের কাছ থেকে গল্পটা শুনতে হয়েছে। আমি যদি দেখতে পারতাম বা ওরা যদি ভিডিও করে রাখতো, তাহলে ওইটুকু হলে আমার সান্ত্বনা জুটতো। বাট এটা একটা আক্ষেপ, খুব বড় আক্ষেপ। তা তোমার দৈনন্দিন জীবনে যে পরিচিতি এবং যে রাইডার হিসেবে পরিচিতি, মানে এই দুটোর মধ্যে কোথাও কি তুমি একটা অন্য রকমের ফিলিংস পাও, যে মানুষ তোমাকে আগে যেভাবে চিনতো বা এখন যেভাবে চেনে, এই দুটোর মধ্যে কি কোনো ডিফারেন্স খুঁজে পাও আগের থেকে? কিছুটা, না, আগে যেভাবে মিশতো এখন সেইভাবে হয়তো অন্যরকম চিন্তা ভাবনা কিছুটা তো তাদের? রয়েছে। কারণ বিশেষ করে যারা আমার ছোটবেলার পরিচিত, অনেকেই আছে যারা একটা সময় খুব ভালোভাবে মিশতো, হুম, তারা এখন গিয়ে কথা বলার আগে দুবার ভাবে। আবার অনেকে আছে যারা আগে কথা বলতো না, হুম, এখন তারা কথা বলতে চায়, মানে কানেকশন আসতে থাকে, বা চায় যে হ্যাঁ এর সাথে একটুখানি লিঙ্ক রাখলে হয়তো আমাকেও ইউটিউবে দেখাবে, এরকম একটা ব্যাপার স্যাপার হয় যেটা আর কি। তো এটা তো কম বেশি রয়েছে। তো তুমি এত দূর থেকে জার্নি করে এলে, আমাদের এখানে টাইম দিলে, নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করলে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো কেমন লাগলো আমাদের এখানে এসে?
দেখো প্রথমত এই যে তুমি বললে যে এতটা রাস্তা এসছো, কোথাও না কোথাও এই 100 কিলোমিটার আর এখন মালুম হয় না। মানে দিনে দেখো 600 কিলোমিটার চালানোর পরে রিসেন্টলি যেমন গেছিলাম, তো সেখানে এটা ব্রেকফাস্টের মতন ব্যাপারটা। তো রাস্তা সেরকম বিশেষ অসুবিধা হয়নি, খুবই মজা লেগেছে। ভালো লাগলো এটা ভেবে যে এতদিন আমি দেখতাম যে পডকাস্ট জিনিসটা কিরকম হয়, এই প্রথমবার আমি বসে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, তো বেশ ভালো লেগেছে এক কথায়। একদম। আমাদের তরফ থেকে ওয়েল উইশেস, তুমি আরো এগিয়ে যাও, তোমার ব্লগ আরো আসুক, দর্শক দেখুক এবং নতুন কিছু জিনিস শিখুক, জানুক এবং এনজয় করুক। নিশ্চয়ই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।